আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি, কর তো। ধর, বলছে একটা ফোর্স আছে F is equals to y I cap plus x j cap. বলছে find its work done to displace a particle from 0,0 to 6,4. মানে আমাকে একটা ফোর্স বলে দিয়েছে এবং বলেছে যে একটা পার্টিকেল রয়েছে যেটা এই ফোর্সটার দ্বারা মুভ করছে XY প্লেনে from the point 0,0 to 6,4. ঠিক আছে? এটা কর দেখি। বলে দিইনি, এখানে কিন্তু কোনো রাস্তা বলে দিইনি আমি যে কোন রাস্তা বরাবর যাচ্ছে, খালি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট বলে দেওয়া আছে। DW কি হবে? F ডট ds। সুতরাং work done is equals to integration of dw is equals to integration of y I cap plus x j cap dot dx I cap plus dy j cap। y dx plus x dy। এবার ইন্টিগ্রেশনটা করলে কি হবে এখান থেকে? কিরে, বল কিছু। ও আমি ভুলভাল করেছি।
ভুলভাল করেছিস? আচ্ছা, দেখ এখান থেকে ইন্টিগ্রেশন করার কোনো রাস্তা আমার কাছে নেই, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে এটা কি তাহলে, এই ফোর্সটা কি তাহলে নন কনজারভেটিভ ফোর্স? মানে ইন্টিগ্রেশন করতে পারছি না রাস্তার ইকুয়েশন ছাড়া, তাহলে কি এটা নন কনজারভেটিভ ফোর্স? উত্তর আছে না, এটা নন কনজারভেটিভ ফোর্স নয়। এটা কনজারভেটিভ ফোর্স, কিন্তু তবুও রাস্তার ইকুয়েশন ছাড়া ইন্টিগ্রেশন করতে পারছি না আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ, এটাকে তো যদি এরকম ভেঙে দিই, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই করে দিই, এটার ইন্টিগ্রেশন কি করে করব? কারণ এখানে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ওয়াই, মানে ইন্টিগ্রাল ওয়াই আর ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল এক্স। এখানে ইন্টিগ্রাল এক্স, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ওয়াই, তাহলে রাস্তার ইকুয়েশন এক্স কে যদি ওয়াই দিয়ে লিখতেই না পারি, তাহলে কি করে হবে এটা? কিন্তু কথা হচ্ছে যে আহ, না, এর উপায় আছে। কি উপায় আছে? আমরা যদি এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন করি, এক্স ইন্টু ওয়াই এর ডিফারেন্সিয়েশন করি, ডি অফ এক্স ওয়াই করি, তাহলে কি পাবো বলতো? এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। ডি অফ এক্স ওয়াই করলে কি পাবো? এক্স ইন্টু ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? বা ডিফারেন্সিয়াল বার করলে কি পাবো? এক্স ইন্টু ওয়াই এর ডিফারেন্সিয়াল বার করলে কি পাবো? প্রথমটাকে প্রথমটাকে ফিক্সড রেখে দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন এক্স ডিওয়াই, প্লাস দ্বিতীয়টাকে ফিক্সড রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন ওয়াই ডিএক্স। তাহলে এই যে জিনিসটা আমার কাছে এসছিল, সেটাই তো এটা। তার মানে আমরা ডাব্লু সমান সমান কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ ডি এক্স ওয়াই। তার কথা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই কি হবে? এক্স ওয়াই হবে। ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই কি হবে? মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি হয়? এক্স হয় যেরকম, সেরকম ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই করলে এক্স ওয়াই হবে। এবার সেটা কোথা থেকে কোথা অবধি? সেটা হচ্ছে 0,0 থেকে 6,4 অবধি। তাহলে 4 6 24, মাইনাস 0 × 0 0, 24 জুল। বুঝেছিস? বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা। নেক্সট, নেক্সট হচ্ছে আহ, মানে এই ধরনের যে ডিফারেন্সিয়াল গুলো রয়েছে, ঠিক আছে? মানে এই যে এই ধরনের যে ডিফারেন্সিয়াল গুলো আমরা পাই, মানে এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়াল বলা হয়। ডিএক্স ডিওয়াই, এগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল অফ এক্স, ডিফারেন্সিয়াল অফ ওয়াই। এই যে এই ধরনের যে ডিফারেন্সিয়াল গুলো আমরা পাই, মানে যেগুলোকে একদম ডাইরেক্ট আমরা, মানে ওর ডিফারেন্সিয়েশন অবস্থা থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে পারি, ঠিক আছে? এগুলোকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ঠিক আছে? দিস টাইপ অফ differential is known as exact differential। এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এবং এই যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল গুলো হয় তাদের ইন্টিগ্রেশন ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। ইন্টিগ্রেশন ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট।
নেক্সট ধরা যাক, হুম, ধরা যাক একটা রড আছে, এই হচ্ছে গ্রাউন্ড, এখানে একটা রড আছে। এরকম একটা রড আছে, তো এই যে রডটা রয়েছে, এবার এটা হচ্ছে একটা এম মাসের এল লেন্থের ইউনিফর্ম রড, এম মাসের এল লেন্থের ইউনিফর্ম রড, ঠিক আছে। আমাকে বলেছে ফাইন্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দিস রড। মানে সোজা কথা হচ্ছে, আমার কাছে একটা রড রয়েছে, যে রডটা মাটির ওপর এইভাবে রাখা রয়েছে। আমাকে বলা হয়েছে যার মাস এম, লেন্থ এল, এবং রডটা হচ্ছে ইউনিফর্ম রড, মানে সব জায়গায় মাস, মানে সব জায়গায় মাস ডেনসিটি সেম, ঠিক আছে। তো আমাকে বলেছে যে এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বার করতে। করে ফেল। দুভাবেই করার চেষ্টা করবি, ইন্টিগ্রেশন করেও চেষ্টা করবি, আবার সেন্টার অফ মাস দিয়েও ভাবার চেষ্টা করবি। তবে সেন্টার অফ মাস দিয়ে ভাবতে গেলে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে রডটাকে ইউনিফর্ম হতে হবে। নন ইউনিফর্ম হলে কিন্তু সেন্টার অফ মাস আমরা ইজিলি পাবো না। মানে ইউনিফর্ম হলে আমরা বলে দিতে পারি যে অর্ধেক জায়গাতে রয়েছে সেন্টারটা, কিন্তু নন ইউনিফর্ম হলে সেটা মানে আমরা বলতে পারি না।
করাবো? mgl sin theta by 2 এটা কিভাবে করলি, ইন্টিগ্রেশন করে নাকি সেন্টার অফ মাস দিয়ে? integration আচ্ছা, একবার করিয়ে দাও। কেন করলি তো? আবার করিয়ে দিতে হবে? আচ্ছা, করিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরা যাক আমি মাটি থেকে এক্স ডিস্টেন্সে একটা ছোট্ট এলিমেন্ট কেটে নিয়েছি, যার লেন্থ হচ্ছে ডিএক্স। এই ডিএক্স লেন্থের মাস হচ্ছে ডিএম। তাহলে ডিএম কে আমরা লিখতে পারি ডিএম ইজ ইকুয়ালস টু এম বাই এল, অর্থাৎ ওর যে ল্যামডা ডেন্সিটি ইনটু দ্য লেন্থ ডিএক্স। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা লেন্থটা, এই গোটা লেন্থটা হচ্ছে এল। তাহলে আমি যদি লিখি এই ছোট্ট এলিমেন্টটার পোটেনশিয়াল এনার্জি ডি ইউ ইজ ইকুয়ালস টু ডিএম ইন্টু জি ইন্টু ওটা মাটি থেকে কতটা উচ্চতায় রয়েছে। আচ্ছা, মাটিটাকে আমরা প্রথমত রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি, অর্থাৎ এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে মাটি থেকে ও কতটা উচ্চতায় রয়েছে? এতটা উচ্চতায় রয়েছে। এই উচ্চতাটা কত? এক্স সাইন থিটা। তাহলে মাটি থেকে ও এক্স সাইন থিটা উচ্চতায় রয়েছে। সুতরাং আমি যদি ইউ বার করি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ইউ, সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএম, মানে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু জি এক্স সাইন থিটা। এবার ডিএক্স কোথা থেকে কোথা অবধি? ডিএক্স ডিএক্স এলিমেন্টটা আমি এরকম জায়গা থেকে এরকম জায়গা অবধি নিতে পারি। এরকম জায়গায় যখন নেব তখন ডিএক্স থাকবে হচ্ছে জিরোতে, আর এরকম জায়গায় যখন নেব তখন এক্স হচ্ছে এল। তাহলে জিরো থেকে এল। সুতরাং ইউ হলো এম জি বাই এল, থিটা কনস্ট্যান্ট, তার মানে সাইন থিটাও কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ফ্রম জিরো টু এল। তাহলে এম জি সাইন থিটা বাই এল ইন্টু এল স্কোয়ার বাই টু, কেটে দিলে এম জি এল সাইন থিটা বাই টু। এইভাবে করেছিলি? না মাঝখানে ওই ভুল ভাল করে বলছি। আচ্ছা, এইভাবে হবে। আচ্ছা,
কিন্তু এটাকে আমরা সেন্টার অফ মাস দিয়েও ভাবতে পারি। কিভাবে? এই মাটি, এরকম একটা রড ছিল থিটা অ্যাঙ্গেল করে, রডের সেন্টার কোথায়? এরকম জায়গায় হচ্ছে রডের সেন্টার। মাটি থেকে রডের সেন্টারের ডিস্টেন্স কত হবে? L/2, মানে রড বরাবর। তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স কত হবে? L/2 সাইন থিটা। তাহলে এই রডে যদি আমরা গোটা মাসটাকে কনসেন্ট্রেটেড ভেবে নিই, অর্থাৎ গোটা মাসটাই এখানে রয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে? মাস ইন্টু জি ইন্টু মাটি থেকে কতটা উচ্চতায় রয়েছে, L/2। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এইভাবে কেন করতে পারলাম? কারণ রডটা ইউনিফর্ম, তাই করতে পারলাম। নন ইউনিফর্ম হলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করেই করতে হতো। ঠিক আছে, তাহলে আমরা একটা নোট লিখতে পারি এখানে। কি লিখতে পারি? যে if a symmetric, মানে একটা যে অবজেক্টটা থাকতে হবে প্রথমত সেটাকে সিমেট্রিক হতে হবে। যেমন একটা রড হতে পারে, একটা ডিস্ক হতে পারে, একটা স্ফিয়ার হতে পারে, এরা হচ্ছে সিমেট্রিক অবজেক্ট। কিন্তু আমাকে যদি এরকম কোনো একটা অবজেক্ট দিয়ে দেয়, মানে আমাকে যদি এরকম কোনো একটা অবজেক্ট দিয়ে দেয় যে এরকম একটা অবজেক্ট, কিন্তু বলে দিল যে অবজেক্টটা ইউনিফর্ম, তাহলে তাহলে তার সেন্টার আমরা কোথায় পাবো? এটার সেন্টার অফ মাস তো আমরা পাবো না, না, কারণ এটার সেন্টার আমরা জানি না। রডের সেন্টার জানি যে অর্ধেক লেন্থে হবে, স্ফিয়ারের জানি মাঝখানে কেন্দ্রে হবে, বৃত্তের কেন্দ্রে হবে। কিন্তু এরকম একটা নন ইউনিফর্ম, মানে ইউনিফর্ম অবজেক্ট কিন্তু যার শেপটা সিমেট্রিক নয়, তার সেন্টার আমরা পাবো না। আমরা কোথায় জানবো যে এখানে সেন্টার না, এখানে সেন্টার না, কোথায় সেন্টার? সুতরাং ইউনিফর্ম কিন্তু নন সিমেট্রিক বডি দিয়ে দিলে আমরা এটা করতে পারবো না। আমাকে সিমেট্রিক ইউনিফর্ম বডি দিতে হবে। তার মানে ইফ এ সিমেট্রিক ইউনিফর্ম অবজেক্ট is given, its potential energy can be written by assuming, এটা ধরে নিয়ে, কি ধরে নিয়ে? by assuming that its entire mass, এর সমস্ত মাসটা, বডিটার যে সমস্ত মাস, its entire mass to be concentrated at its geometrical সেন্টার, মানে জ্যামিতিক কেন্দ্রে, ওর যে জ্যামিতি অনুযায়ী ওর যে কেন্দ্রটা হয় সেই কেন্দ্রটাতে, অর্থাৎ এটাকেই আমরা বলি সেন্টার অফ মাস। আচ্ছা, যেমন কিছু এক্সাম্পল দেওয়া যায়। ধরা যাক আমার কাছে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট রয়েছে, যার সেন্টার আমরা জানি এরকম জায়গায়, এবং ওর যদি এই গোটা হাইটটা হয় এইচ, মানে প্রস্থটা হয় এইচ, আর দৈর্ঘ্যটা যদি হয় এল, তাহলে আমরা জানি যে সেন্টারটা মাটি থেকে কত উচ্চতায় থাকবে? H/2 উচ্চতায় থাকবে। মাটির পোটেনশিয়াল এনার্জিকে যদি আমরা জিরো ধরে নিই, এটা কিন্তু ধরে নিতে হচ্ছে, এমন নয় যে মাটির পোটেনশিয়াল এনার্জি জিরো হয়, আমরা ধরে নিচ্ছি মাটির পোটেনশিয়াল এনার্জি যদি আমরা জিরো ধরে নিই, এবং আহ, এই যে রেক্ট্যাঙ্গুলার শিট বা রেক্ট্যাঙ্গুলার প্লেটটা রয়েছে, তার মাস যদি হয় এম, এবং সেই সমস্ত মাসটাকেই যদি আমরা তার সেন্টারে কল্পনা করে নিতে পারি, এটা হচ্ছে একটা ইউনিফর্ম
রেক্ট্যাঙ্গুলার, ধরা যাক শিট, ইউনিফর্ম রেক্ট্যাঙ্গুলার শিট বা প্লেট, তাহলে আমরা বলতে পারি যে ওর পোটেনশিয়াল এনার্জি ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, এম জি ইন্টু H/2। ঠিক আছে, তারপর ধরা যাক আরো একটা উদাহরণ, যে আমার কাছে যদি একটা, দাঁড়াতো এক সেকেন্ড, আচ্ছা দেখ, ধরা যাক আমার কাছে একটা ইয়ে রয়েছে, একটা সিলিন্ডার রয়েছে, এবং এই সিলিন্ডারটার হাইট হচ্ছে H, রেডিয়াস হচ্ছে R, এইটা হচ্ছে সিলিন্ডারটার অক্ষ, অ্যাক্সিস, এবং সিলিন্ডারটার মাস M, এবং এটা একটা ইউনিফর্ম সিলিন্ডার মানে চোঙ, এটা মাটিতে রাখা রয়েছে। তাহলে আমাকে বলতো এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh/2। হ্যাঁ, কারণ এর সেন্টার আমরা মাটি থেকে H/2 হাইটে ধরে নিতে পারি, এবং এই সেন্টারে আমরা গোটা, দেখ আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি, ঠিক আছে, এবার হ্যাঁ, মানে বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি, মানে শুধু অঙ্ক করা, মানে অঙ্ক করিয়েছি কিন্তু অঙ্কগুলো মানে একটুখানি বোঝার মতো অঙ্ক। তো উম, আমি দেখি যদি রেকর্ডিং দিয়ে দেওয়া যায় কিনা, যদি দিয়ে দেওয়া যায় একটু দেখে নিবি আগে থেকে। ধরা যাক মাটি, তার উপর আমরা একটা, এটা হচ্ছে একটা ভরের ইউনিফর্ম ডিস্ক বা স্ফিয়ার, যা ইচ্ছে হতে পারে। ডিস্ক হলে 2D, ডিস্ক মানে কি, চাকতি, ডিস্ক মানে হচ্ছে চাকতি, সিডি, ডিস্ক, চাকতি, বা স্ফিয়ারও হতে পারে মানে গোলক, যে কোনো একটা হতে পারে, ডিস্কও হতে পারে, স্ফিয়ারও হতে পারে। তাহলে এটার পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে বলতো? এটার পোটেনশিয়াল এনার্জি কি হবে? mrg। হুম, mgr।
কেন? কারণ ওর গোটা, যেহেতু ওটা ইউনিফর্ম, ওর গোটা মাসটাকে আমরা ওর সেন্টারে কনসিডার করে নিতে পারি, এবং সেন্টার থেকে ওর উচ্চতা কত? এই আর, সরি, সেন্টার থেকে ওর উচ্চতা হচ্ছে আর, তাহলে এম ইন্টু জি ইন্টু আর। ঠিক আছে, এইভাবে আমরা পেতে পারি। এবার একটা কেস নেওয়া যাক যেখানে জিনিসটা নন সিমেট্রিক অবস্থায় থাকবে। এগুলো তো সব সিমেট্রিক কেস পেলাম আমরা। এবার একটা কেস নেওয়া যাক যেখানে জিনিসগুলো একটু নন সিমেট্রিক অবস্থায় থাকবে। ধরা যাক এই হচ্ছে একটা হেমিস্ফিয়ার, মানে বা সেমি সার্কেল। ঠিক আছে, সেমি সার্কুলার বা হেমিস্ফেরিক্যাল একটা জিনিস। মানে 2D তে আমরা যেটাকে সেমি বলি, 3D তে আমরা সেটাকে হেমি বলি। ঠিক আছে, মানে আহ, যদি আমরা বলি সার্কেল তাহলে আমরা বলবো সেমি সার্কেল, আর যদি বলি স্ফিয়ার তাহলে আমরা বলবো হেমিস্ফিয়ার। ঠিক আছে, মানে অর্ধেক স্ফিয়ারকে বলা হয় হেমিস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা। তো ধরা যাক এর ওপর একটা চেন রাখা রয়েছে। এই হেমিস্ফেরিক্যাল সারফেসটার ওপর বা সেমি সেমি সার্কুলার, মানে হেমিস্ফেরিক্যাল অঞ্চলটার ওপর, বা এই সেমি সার্কুলার অঞ্চলটার ওপর এরকম একটা চেন রাখা রয়েছে অর্ধেকটায়, মানে বাকি অর্ধেকটায় কিন্তু কিছু নেই। বলে এইটা হচ্ছে একটা এম মাসের ইউনিফর্ম চেন। চেনটা ইউনিফর্ম, চেনটা কিন্তু ইউনিফর্ম, কিন্তু সিচুয়েশনটা নন সিমেট্রিক। ঠিক আছে, মানে এরকম নয় যে হেমিস্ফিয়ারটার অর্ধেক ভাগে চেন কিছুটা রয়েছে, বাকি অর্ধেক ভাগে চেন কিছুটা রয়েছে, ওরকম নয়। গোটা চেনটাই একটা সাইডে রয়েছে, মানে নন সিমেট্রিক সিচুয়েশন। এবং ধরা যাক বলে দেওয়া হলো এই যে হেমিস্ফিয়ারটা রয়েছে, এর রেডিয়াস হচ্ছে আর, এর রেডিয়াস হচ্ছে আর, এবং মাটিটাকে আমি বললাম যে রেফারেন্স পয়েন্ট ধরে নাও, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির 0 পয়েন্ট, মানে এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি 0। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দিস ইউনিফর্ম চেইন। বার করতো।
সেন্টার অফ মাস দিয়ে করা যাবে না? না, সেন্টার অফ মাস দিয়ে করা যাওয়ার শর্ত আমি বলে দিয়েছি তো। কি বলেছিলাম সেন্টার অফ মাস দিয়ে কখন করা যাবে? হ্যাঁ, সেন্টার অফ মাস দিয়ে কখন করা যাবে বলেছিলাম? যখন ইউনিফর্ম হয়। ইউনিফর্ম শুধু নয়, ইউনিফর্ম এবং সিমেট্রিক। ইউনিফর্ম এবং সিমেট্রিক দুটোই হতে হবে। তা ইউনিফর্ম তো ঠিক আছে, কিন্তু সিমেট্রিক আছে কি? একদিকে রয়েছে, গোটা চেনটা একদিকে রয়েছে, পুরোটাই এই দিকে রয়েছে। এই দিকে কোনো চেন নেই, এই দিকে কিচ্ছু নেই। তার মানে এটা কি সিমেট্রিক হলো? এটা সিমেট্রিক হয়নি কিন্তু। তার মানে সেন্টার অফ মাস ইউজ করা যাবে না এখানে। মানে শুধু চেনটাকে যদি আমরা দেখি, চেনটা এরকম ভাবে রয়েছে, চেনটা এরকম ভাবে রয়েছে, তাহলে ওটা তো আনসিমেট্রিক ভাবে রয়েছে। যদি এরকম ভাবে থাকতো তাও একটা কথা ছিল, ও এরকম ভাবে রয়েছে শুধু, নন সিমেট্রিক। করাবো? আচ্ছা, দেখ, আমাদের বেসিক কাজ তো ওটাই, যে যখনই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে সেম জিনিস, মানে ওইটা তো পাল্টাবে না। আমরা কি করব, ধরা যাক একটা এরকম, দেখ এইখানে এটা একটু শিখে নে, সেটা হচ্ছে যে আমরা কি করব, ধরা যাক থিটা কোণে আমরা একটা এলিমেন্ট নেব। যে এরকম স্ফিয়ারের ওপর যখনই আমাদের কোনো ইন্টিগ্রেশন করতে হবে, বা এরকম সার্কুলার অঞ্চলে যখনই আমাদের কোনো ইন্টিগ্রেশন করতে হবে এরপর থেকে, তখন আমরা কি করব, থিটা কোণে একটা, থিটা কোণে একটা ইয়ে নেব, একটা অংশ নেব। আরেকটা অংশ আমরা নেব হচ্ছে থিটা প্লাস ডি, ডি থিটা কোণে। এইটা হচ্ছে ডি থিটা। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলতো যে এই যে ছোট্ট অংশটা আমরা, এই যে চেনের আমরা ছোট্ট এলিমেন্টটা পাচ্ছি, এই যে চেনের আমরা ছোট্ট এলিমেন্টটা পাচ্ছি, এর লেন্থ কত হবে? যদি এই ছোট্ট লেন্থটা, চেনের এই ছোট্ট এলিমেন্টটা সেন্টারে ডি থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে বা ডি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে, এই চেনের এই ছোট্ট অংশটা যদি সেন্টারে ডি থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তাহলে এই চেনের লেন্থটা কত, এই ছোট্ট এলিমেন্টটার লেন্থটা কত? ডি থিটা হবে। থিটা হবে। না, ডি থিটা তো কোণ, তাহলে লেন্থটা কত এই যে ডি চেনের থিটা আর। length? হ্যাঁ, আর ডি থিটা। আর ডি থিটা কেন? কারণ আমরা জানি যে আমরা কি জানি যে আহ, এই যে ডি থিটা অ্যাঙ্গেলটা হয়, মানে সেন্টারে কোনো বৃত্তচাপ যে কোণটা সাবটেন্ড করে সেটা কি হয়, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হয়ে যায়, ব্যাসার্ধ ইন্টু সেই কোণটা। ঠিক আছে, আর এখানে যেহেতু খুব ছোট বৃত্তচাপ, সেই জন্য আমরা এটাকে ডিএস বলতে পারি। ডিএস ইজ ইকুয়ালস টু আর ডি থিটা। ডিএস ফিএস লেখার দরকার নেই, মানে আমরা তো পেয়েই গেলাম ডাইরেক্ট আর ডি থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা কেন হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে, কি রে অনুশ্রী, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা, এবার ধরা যাক
যে গোটা চেনটার মাস তো এম, তাহলে এই ছোট্ট অংশটার মাস ধরে নেওয়া যাক ডিএম, ছোট্ট অংশটার মাস হচ্ছে ডিএম। তাহলে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে এই যে ডিএম মাসটা, সেই ডিএম মাসটা কত হবে বলতে পারি। তার জন্য আমাকে আগে লিনিয়ার মাস ডেনসিটি, আচ্ছা চেনটার লিনিয়ার মাস ডেনসিটি কত হবে আমাকে বলতো? চেনটার লিনিয়ার মাস ডেনসিটি ল্যামডা কত হবে আমাকে বলতো? প্রথমত আমাকে বল যে লিনিয়ার মাস ডেনসিটিটা কি কনস্ট্যান্ট হবে নাকি ভ্যারিয়েবল হবে? কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে? কারণ চেনটা ইউনিফর্ম, সব জায়গায় ডেনসিটি সমান হবে, মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, সেই জন্য লিনিয়ার মাস ডেনসিটি সবসময় কনস্ট্যান্ট হবে। এবং সেটা কত হবে বলতো, ল্যামডাটা কত হবে? এম বাই আর পাই বাই 4। এম বাই আর পাই বাই 4। আর পাই বাই 4? হ্যাঁ আচ্ছা দেখা যাক। হ্যাঁ এম বাই তো হবে। আচ্ছা মানে টোটাল মাস বাই এই মাসটা কতটা লেন্থের ওপর রয়েছে। এই মাসটা রয়েছে একটা গোটা স্ফিয়ারের, একটা গোটা স্ফিয়ারের মানে গোটা সার্কেলের একের চার অংশে রয়েছে। গোটা সার্কেলের পরিধি কি হয়ে যায়? 2 পাই আর, তাহলে তার একের চার অংশ মানে পাই আর বাই 2। তাহলে কতটা লেন্থের ওপর রয়েছে? পাই আর বাই 2 তে। তাহলে এই গোটা এম মাসটা, এই এম মাসের চেনটা কতটা লেন্থের ওপর রয়েছে সেটা হচ্ছে পাই আর বাই 2। কেন? কারণ গোটা স্ফিয়ারের যে সারকামফারেন্স পরিধি সেটা হয়ে যায় 2 পাই আর, এবং এই অংশটা হচ্ছে, চেনটা যে অংশটায় রয়েছে সেই অংশটা হচ্ছে পাই বাই, সেই অংশটা হচ্ছে গোটা স্ফিয়ারের একের চার অংশ। তাহলে 2 পাই আর একের চার অংশ মানে হচ্ছে পাই আর বাই 2। বুঝলি? ভুল ভালো বলেছিলি? আচ্ছা এটা হচ্ছে তাহলে 2m/পাই আর। ঠিক আছে, তাহলে এই ছোট্ট যে মাস এলিমেন্টটা রয়েছে ডিএম, তার মাস কত হয়ে যাবে? ডেন তার মাস কত হয়ে যাবে? ডেনসিটি, ডেনসিটি অর্থাৎ 2m/পাই আর ইন্টু তার লেন্থ, এইটুকু মাস এলিমেন্টের লেন্থ কত? r d থিটা। তাহলে আর আর কেটে গেল, তাহলে কি পেলাম? 2m/পাই d থিটা। এই হচ্ছে আমার ডিএম। এবার কথা হচ্ছে এই যে ডিএম মাসটা, এই যে ডিএম মাসটা সেটা মাটি থেকে কতটা উচ্চতায় রয়েছে? আমরা বলবো সেটা মাটি থেকে এই উচ্চতায় রয়েছে। এখন এই লেন্থটা যদি আর হয় তাহলে এই লেন্থটা কত হয়ে যাবে? এটা যদি আর হয় তাহলে এই লেন্থটা কত হয়ে যাবে বল? আর সাইন থিটা, তাই না? আর তুই বলবি যে না, এটা তো এই এই পজিশনটা রয়েছে, এটা তো এই পজিশনটা রয়েছে, কিন্তু লেন্থটা তো এইখানেও রয়েছে, তাহলে আমরা আর সাইন থিটা কেন বলছি? আরে বাবা অ্যাঙ্গেলটা তো ছোট না, ডি থিটা, তাহলে আর ডি থিটাও তো খুবই ছোট হবে। তাহলে এটাও যদি আর সাইন থিটা হয় এই পজিশনটাও প্রায় আর সাইন থিটাই হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এলিমেন্টটাকে ধরবো যে মাটি থেকে আর সাইন থিটা উচ্চতায় রয়েছে। ঠিক আছে, বুঝলি? আচ্ছা, সুতরাং ছোট পোটেনশিয়াল এনার্জি, ওইটুকু এলিমেন্টের পোটেনশিয়াল এনার্জি কি হবে? ডিএম
ইন্টু জি ইন্টু কতটা উচ্চতায় রয়েছে মাটি থেকে সেটা হচ্ছে আর সাইন থিটা। সুতরাং ইউ কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডি ইউ, তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএম। ডিএম কি, 2m বাই পাই ডি থিটা ইন্টু জি ইন্টু আর সাইন থিটা। তার মানে কনস্ট্যান্ট কি কি আছে, 2 কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, সব বেরিয়ে গেল, খালি ভেতরে পড়ে থাকলো সাইন থিটা ডি থিটা। আচ্ছা, এবার থিটার লিমিট কত অবধি হবে, যদি আমরা এই জায়গাটা দেখি তাহলে এখানে হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে চেনটা কত অবধি আছে, এই পজিশন অবধি চেনটা রয়েছে, এখানে থিটা কত, 90 ডিগ্রি, তাহলে থিটা হবে 0 থেকে π/2। তাহলে 2mgr/π। আচ্ছা, সাইন থিটার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা লিমিট 0 থেকে π/2, তাহলে 2mgr/π, আচ্ছা, মাইনাস কস π/2, আর মাইনাসে মাইনাসে প্লাস কস 0, কস π/2 কি হয়ে যায় 0, আর কস 0 1, তার মানে 2mgr/π। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার বেরিয়ে গেল, চেনটার চেনটার পোটেনশিয়াল এনার্জি আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে 2mgr/π। বুঝেছিস না বুঝিসনি? আচ্ছা, অনুশ্রী? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোরা সব ব্রিলিয়ান্ট, একটুতেই বুঝে যাচ্ছিস, আমি বুঝলাম না সব। করার সময় আর পারি না। আমি তো ইন্টিগ্রেশন দেখলেই আউট অফ সিলেবাস, সব সিলেবাসের বাইরের জিনিস। আচ্ছা, আর কি বলা যায়, আর কি অঙ্ক দেওয়া যায় তোদেরকে? আচ্ছা হ্যাঁ, এটা করতো দেখি, যদি পোটেনশিয়াল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড আমাকে দিয়ে দেয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে ফাইন্ড দ্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আচ্ছা, কনজারভেটিভ, আচ্ছা কনজারভেটিভ ফোর্স ফিল্ড লেখার দরকার নেই, কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিয়েছে, কনজারভেটিভ ফোর্স বার করতে বলেছে, করে ফেলতো, সেই যে যেভাবে করতাম, এই সেদিনকে আলোচনা করলাম গ্রেডিয়েন্ট, গ্র্যাড দিয়ে ন্যাবলা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে 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 ফেল দেখি। কর, আমি আসছি।
হয়ে গেছে? করিয়ে দেবো? আচ্ছা, ফাইন্ড কনজারভেটিভ ফোর্স এখানে বার কর। অ্যাট 1,2,3 এই পয়েন্টে বার কর কনজারভেটিভ ফোর্স। করিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে কনজারভেটিভ ফোর্সটা যদি এরকম হয়, FCX I ক্যাপ প্লাস FCY J ক্যাপ প্লাস FCZ K ক্যাপ, তাহলে এই জিনিসটা আমরা দেখেছিলাম পোটেনশিয়াল এনার্জির টার্মে লেখা যায় মাইনাস ডেল ইউ ডেল এক্স। এর মানে কি? পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই জেড কনস্ট্যান্ট আই ক্যাপ মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং বাকি দুটো কনস্ট্যান্ট অর্থাৎ এক্স জেড কনস্ট্যান্ট জে ক্যাপ মাইনাস ডেল ইউ ডেল জেড অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু জেড কিপিং বাকি দুটো কনস্ট্যান্ট মানে এক্স ওয়াই কনস্ট্যান্ট কে ক্যাপ। এর মানে কি? এর মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্সের এক্স কম্পোনেন্ট কি হয়ে যায়? মাইনাস ডেল ইউ ডেল এক্স পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই জেড কনস্ট্যান্ট। আচ্ছা, কি হবে বল? ইউ তো আমাকে দিয়ে দিয়েছে, তাহলে মাইনাস ডেল ডেল এক্স অফ ইউ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড কিপিং ওয়াই জেড কনস্ট্যান্ট, মানে ওয়াই জেড কে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে বল যে এই দুটোকে যদি কনস্ট্যান্ট রাখি আমরা, তাহলে এর ডিফারেন্সিয়েশন তো জিরো হয়ে যাবে, খালি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে কি হবে? 2x, আর আগে একটা মাইনাস সাইন আছে, মাইনাস 2x। বুঝতে পেরেছি এটা? এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলি? শুনতে পেলাম না, এটা নয়েজ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। একইভাবে এফসি ওয়াইটা তোরা বার করতো দেখি। এফসি ওয়াইটা বার করেছিস? কি হবে? মাইনাস ডেল ইউ ডেল ওয়াই partial differentiation of u with respect to y keeping x z constant। কর দেখি। এবার আমাকে এই জিনিসগুলোর y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু x আর z কে কনস্ট্যান্টের মতো আচরণ করাতে হবে। মানে কনস্ট্যান্ট মানে 2 3 এরকম থাকলে যেরকম হতো সেরকম ভাবে আমাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। ওয়াই হুম? ওয়াই y না, y কে যদি কনস্ট্যান্ট রাখিস তাহলে y এর ডিফারেন্সিয়েশন হবে মানে y এর সাপেক্ষে। মানে এখানে বল আগে এই টার্মটার কোনো ডিফারেন্সিয়েশন হবে কি এক্স স্কোয়ারের? মানে ডিফারেন্সিয়েশন তো হবে, কিন্তু এক্স যেহেতু কনস্ট্যান্ট তার মানে এক্স স্কোয়ারও কনস্ট্যান্ট, তার মানে এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। শূন্য। হুম, এর ডিফারেন্সিয়েশন জিরো হয়ে যাবে। আগে একটা মাইনাস সাইন তো ছিলই, তাহলে ভেতরে এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল জিরো মাইনাস। এবার ওয়াই জেড এর মধ্যে ওয়াইটা ওয়াই জেড এর মধ্যে তোর সরি সরি কিপিং এক্স জেড কনস্ট্যান্ট, মানে এক্স আর জেড কনস্ট্যান্ট। ওয়াই জেড এর মধ্যে
জেডটা মানে জেডটা কনস্ট্যান্ট, ওয়াইটা ভ্যারিয়েবল, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়াই জেড টার্মটার ডিফারেন্সিয়েশন করলে শুধু ওয়াই এরই ডিফারেন্সিয়েশন হবে, মানে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে 1 × জেড। বুঝতে পারলি এটা? এই জায়গাটা বুঝেছিস? ওয়াই জেড টার্মটাকে এখানটা আমি, আরেকবার এখানটা আরেকবার বল। এই জিনিসটা আমরা করছি, ওয়াই জেড এর ডিফারেন্সিয়েশন করছি ওয়াই এর সাপেক্ষে, এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে জেডটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর ডিফারেন্সিয়েশনটা কি হয় আমাকে বল? প্রথমটা ডিফারেন্সিয়েশন পরেরটাকে ফিক্স রেখে, মানে প্রথমটার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিওয়াই ডিওয়াই, পরেরটা ফিক্স, প্লাস কি হবে, পরেরটার ডিফারেন্সিয়েশন প্রথমটাকে ফিক্স রেখে, তাহলে প্রথমটাকে ফিক্স রেখে পরেরটা, এই এটা জানিস এটাকে বলা হয় ইউভি রুল ডিফারেন্সিয়েশনের, জানিস এটা? প্রোডাক্ট, দুটো জিনিস যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় জানিস? না, এটা জানতাম না। মানে খুব সোজা জিনিস, মানে ধর এরকম রয়েছে যে একটা ফাংশন রয়েছে ইউ, একটা ফাংশন রয়েছে ভি, এবার ইউ ভি কে আমাকে ডিফারেন্সিয়েশন, গুণ অবস্থায় রয়েছে, এদেরকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা কি করব, প্রথমে ইউ কে ফিক্স রাখবো, ভি এর ডিফারেন্সিয়েশন করে দেবো, প্লাস ভি কে ফিক্স রাখবো, ইউর ডিফারেন্সিয়েশন করে দেবো। ঠিক আছে, একটাকে ফিক্স রেখে আরেকটার ডিফারেন্সিয়েশন, প্লাস আরেকটাকে ফিক্স রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এটাও সেম জিনিস করেছি দেখ, পরেরটাকে ফিক্স রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্লাস মানে পরেরটাকে ফিক্স রেখে মানে জেড কে ফিক্স রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্লাস ওয়াই কে প্রথমটাকে ফিক্স রেখে জেড এর ডিফারেন্সিয়েশন। বুঝতে পেরেছিস? হুম, আচ্ছা, তাহলে এবার দেখ, যদি আমার জেড কনস্ট্যান্ট হয়, যদি জেড কনস্ট্যান্ট হয় তাহলে ডিজেড ডিওয়াই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তো জিরো হয়, তাহলে এর রেজাল্টটা কি পড়ে থাকবে, ডিওয়াই ডিওয়াই মানে 1 × জেড মানে জেড। ঠিক আছে, মানে এই ডিফারেন্সিয়েশনটাও এখানে তাই, যে ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড, মানে জেড এখানে কনস্ট্যান্ট, তো জেড এর মতনই পড়ে থাকবে, খালি ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে। মানে আমাকে যদি এরকম করতে বলে যে ডিডি ওয়াই অফ 2y কি হবে, আমরা কি বলবো, টু এর মতনই থাকবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2। ঠিক সেরকম এখানে জেড ও তো 2 এর মতোই কনস্ট্যান্ট, তাহলে জেড এর মতো পড়ে থাকলো, ওয়াই এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল 1, তার মানে মাইনাস জেড, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা হয়ে গেল জেড। ঠিক আছে, বুঝেছিস? বুঝতে পেরেছিস? হুম, আচ্ছা, এবার এইটা বার করে ফেল দেখি, এফসি জেড কি হবে, এটা কি হবে, মাইনাস ডেল ইউ ডেল জেড কিপিং বাকি দুটো অর্থাৎ এক্স ওয়াই কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ডেল ডেল জেড অফ ইউ কি ছিল আমার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স আর ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, এটা কি হবে রে, ওয়াই হবে। এটা হবে ওয়াই। হুম, মানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো জিরো হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে ওয়াইটা ওয়াই এর মতো পড়ে থাকবে, আর জেড এর সাপেক্ষে জেড এর ইন্টিগ্রেশন 1, তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমার ফোর্সটা কি বেরিয়ে গেল, কনজারভেটিভ ফোর্সটা অ্যাট সাম পয়েন্ট এক্স ওয়াই জেড কি বেরিয়ে গেল ওটা, মাইনাস 2x আই ক্যাপ প্লাস জেড জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ। কিন্তু আমাকে তো বার করতে বলেছে কোথায়, 1, 2, 3 পয়েন্টে, মানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, প্লাস জেড এর জায়গায় 3 বসিয়ে দেবো, প্লাস ওয়াই এর জায়গায় 2 বসিয়ে দেবো, তার মানে -2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। বুঝেছিস? ত্রিশার হয়ে গেছিল এটা?
আমি তো সব যোগ বিয়োগ করে দিয়েছি, আই ক্যাপ জে ক্যাপ করে দিয়েছি। এখন এখন ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা দিচ্ছি, এরকমই কর দেখি। পোটেনশিয়াল এনার্জির ফাংশনটা আমাকে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড। আমাকে বলেছে ফাইন্ড এফসি। হয়ে গেছে? করেছিস এই ডিফারেন্সিয়েশনটা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করেছিস?
হ্যাঁ, কত বেরিয়েছে? -2xy প্লাস এক্স স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স বাই এক্স। সব বলছিস? আচ্ছা দেখ, এই ডিফারেন্সিয়েশনটা করতে গেলে আমাকে তাহলে এই টার্মটার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই টার্মটার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথম টার্মটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখ, আর দ্বিতীয় টার্মটার ডিফারেন্সিয়েশন করলে মাইনাসে মাইনাসে প্লাস, ডেল চিহ্নটা দেওয়া মানেই আমাকে মনে রাখতে হবে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলটা রয়েছে এক্স, শুধুমাত্র এরই ডিফারেন্সিয়েশন হবে, বাকিগুলোর ডিফারেন্সিয়েশন মানে বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে দেখ, যদি এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট, তার মানে এই গোটাটা তো জিরো হয়ে গেল। ঠিক আছে, ওয়াই জেড কনস্ট্যান্ট তার মানে ওয়াই স্কোয়ার জেড কনস্ট্যান্ট, মানে গোটা জিনিসটা জিরো। আর এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস ওয়াইটাকে তো আমরা কনস্ট্যান্টের মতনই রেখে দেবো, খালি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, তার মানে 2xy। বুঝেছিস এটা? এটা বোঝা গেছে? এটা এসছিল। আচ্ছা, ওয়াই কম্পোনেন্টটা কি হবে, ডেল ইউ ডেল ওয়াই কিপিং এক্স জেড কনস্ট্যান্ট, যেটা দিয়ে করব বাকিগুলোকে কনস্ট্যান্ট রাখবো, তার মানে ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড কিপিং এক্স জেড কনস্ট্যান্ট। এটা কি হবে দেখ, ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করছি মানে এক্স আর জেড কনস্ট্যান্ট, তাহলে প্রথম টার্মটা হয়ে কি পাবো দেখ, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই তো ওয়াই থেকে মানে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার থেকে যাবে, আর ওয়াই এর সাথে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, মানে এক্স স্কোয়ার, মাইনাস পরেরটায় কি হবে দেখ, জেড তো কনস্ট্যান্ট, খালি ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে মানে 2yz, তার মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2yz। এটা হয়েছিল? না, এটা ভুল হয়ে গেছিল, এটা 2y z চলে এসেছিল আমার। আচ্ছা, আর তৃষার? এখন এলো, আমি ভুলভাল বলছি। আচ্ছা, ডেল ইউ ডেল জেড কিপিং এক্স ওয়াই কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড কিপিং এক্স ওয়াই কনস্ট্যান্ট। এক্স ওয়াই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ফার্স্টের টার্মটার ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মাইনাস জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি মানে ওয়াই কনস্ট্যান্ট, মানে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন ওয়ান, আমার এটা কি হয়ে গেল, ওয়াই স্কোয়ার। এটা হয়েছিল, সুতরাং কনজারভেটিভ ফোর্সটা কি বেরিয়ে যাবে, তোমার বেরিয়ে যাবে হচ্ছে এটা কি মাই- হলো, y হ্যাঁ y কোনটা, স্কোয়ার কি করে হলো? এই যে ওয়াই y স্কোয়ার। ফার্স্টের টার্মটার ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, কারণ এক্স ওয়াই কনস্ট্যান্ট, এক্সও কনস্ট্যান্ট ওয়াইও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, সেই জন্য ফার্স্টের টার্মের ডিফারেন্সিয়েশন জিরো। সেকেন্ডের টার্মে কি আছে, সেকেন্ডের টার্মে আছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, জেড এর সাপেক্ষে, তার মানে ওয়াই কনস্ট্যান্ট। ওয়াই যদি কনস্ট্যান্ট হয় ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, তার মানে ওয়াই স্কোয়ার তো অ্যাজ ইট ইজ বসে যাবে, খালি ডিফারেন্সিয়েশন হবে জেড এর, তাহলে জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন কত, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তার মানে ওয়াই স্কোয়ার। বুঝেছিস? আচ্ছা, তাহলে ফোর্সটা কি বেরিয়ে যাবে, মাইনাস 2xy আই ক্যাপ প্লাস মাইনাস এক্স স্কোয়ার
প্লাস 2yz জে ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার কে ক্যাপ, এই হচ্ছে আমার ফোর্স। প্রশ্ন হচ্ছে যে এই ফোর্সটা কি কনজারভেটিভ? এই ফোর্সটা কি না কনজারভেটিভ? হ্যাঁ, না না, না, কেন না? তার মানে পড়া রিভিশন হয়নি। আগের দিন আমরা কি বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি একমাত্র কার আমরা ডিফাইন করতে পারি? কনজারভেটিভ ফোর্সেরই আমরা একমাত্র পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি। তাহলে এখান থেকে তো আমরা পোটেনশিয়াল এনার্জি থেকে ফোর্স বার করছি, তাহলে এই ফোর্সটা নিশ্চয়ই কনজারভেটিভ হবে, তবেই না আমরা বার করতে পারবো ফোর্স। কারণ নন কনজারভেটিভ ফোর্সের তো পোটেনশিয়ালই ডিফাইন করা যায় না, ওটা পাথ ডিপেন্ডেন্ট হয় ওর ইন্টিগ্রেশনটা, কিন্তু কনজারভেটিভ ফোর্সের ইন্টিগ্রেশন পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, ওর পোটেনশিয়াল ডিফাইন করা যায়। সেই জন্য এই ফোর্সটা অবশ্যই কনজারভেটিভ ফোর্স। আর আমি তো সি লিখছি, সি মানে মানে এটা আমি তো ভাবলাম তোরা সব মানে এটা দেখেই বলে দিবি যে এই নিচে সি লিখছি মানেই তো কনজারভেটিভ। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দেখা যাক। কনজারভেটিভ ফোর্সটা আমাকে দিয়ে দিয়েছে 2x i ক্যাপ মাইনাস 3y স্কোয়ার জে ক্যাপ মাইনাস 4z³ কে ক্যাপ। বলেছে if potential energy at 0,0,0 is 5 joule, find potential energy at any point xyz। এবার আমাকে উল্টো জিনিস দিয়েছে, এতক্ষণ আমাকে কি করতে হচ্ছিল, পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিচ্ছিল কোনো একটা পয়েন্টে, আর সেই পয়েন্টে আমাকে ফোর্স বার করতে হচ্ছিল, কনজারভেটিভ ফোর্স। এখন আমাকে উল্টো জিনিস দিয়ে দিল, কনজারভেটিভ ফোর্স দিয়ে দিল, আমাকে বললো কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে বার করো। তাহলে পোটেনশিয়াল এনার্জি থেকে ফোর্স বার করতে গেলে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ফোর্স থেকে পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে কি করব? ইন্টিগ্রেশন। করে ফেল। আমি করিয়ে দিই নাকি? আচ্ছা, দেখ, এলিমেন্টাল পোটেনশিয়াল এনার্জি ডিইউ কি হয়? মাইনাস ছোট্ট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। জানিস তো এটা? ছোট্ট পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কি হয়ে যায়? মাইনাস ছোট্ট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তাই তো? কিরে, তার মানে কি হয়? মাইনাস কনজারভেটিভ ফোর্স ডট ডিএস, ওয়ার্ক ডানটাকে আমরা এরকম লিখতে পারি তো, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। সুতরাং ডিইউ আমরা লিখতে পারি যে মাইনাস এফসি ডট
সুতরাং ইউ আমরা কি লিখতে পারি? আচ্ছা, এবার ধরা যাক এই ফোর্সের তিনটে কম্পোনেন্ট হচ্ছে এফ এক্স, এফ ওয়াই আর এফ জেড। তাহলে এফ সি এক্স আই ক্যাপ প্লাস এফ সি ওয়াই জে ক্যাপ প্লাস এফ সি জেড কে ক্যাপ ডট 3D তে ছোট্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। সুতরাং du কি হয়ে যাবে? মাইনাস এফ সি এক্স ডিএক্স মাইনাস এফ সি ওয়াই ডিওয়াই মাইনাস এফ সি জেড ডিজেড। আমাকে যদি সুতরাং আমি যদি এটার ইন্টিগ্রেশন করে দিই তাহলে এদিকে কি হবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ সি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ সি ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ সি জেড ডিজেড। এখন প্রশ্ন হচ্ছে যে সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এফ সি এক্স। আমাদের অঙ্কে এফ সি এক্স কত ছিল? কনজারভেটিভ ফোর্সেস এক্স কম্পোনেন্ট 2x, 2 তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল এক্স ডিএক্স মাইনাস ওয়াই কম্পোনেন্ট কি ছিল ফোর্সের? 3y স্কোয়ার এবং মাইনাস 3y স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 বাইরে চলে গেল ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস মাইনাস 4z কিউব ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে গেল আর জেড কিউব ডিজেড। এখন যখন এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো তখন পোটেনশিয়াল এনার্জি আমাকে কত বলে দিয়েছিল? এক্স জিরো ওয়াই জিরো জেড জিরোতে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 5 জুল। আর আমাকে বার করতে বলেছে যখন এক্স হবে এক্স, ওয়াই হবে ওয়াই আর জেড হবে জেড তখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? ধরা যাক ইউ হবে, তাহলে আমরা কি লিখতে পারি? ইউ মাইনাস 5 ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 যার লিমিট হচ্ছে 0 থেকে এক্স অব্দি প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন করলে ওয়াই কিউব বাই 3 লিমিট 0 থেকে ওয়াই প্লাস 4 জেড কিউব ডিজেড ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 4 বাই 4 লিমিট 0 থেকে জেড। তার মানে এর ইন্টিগ্রেশনটা কি চলে আসবে? 2 দিয়ে 2 কাটলো, 3 দিয়ে 3 কাটলো, 4 দিয়ে 4 কাটলো, আপার লিমিট এক্স বসালে এক্স স্কোয়ার, 0 বসালে তো 0, তার মাইনাস ছিল মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4। সুতরাং ইউ অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই জেড সেটা কি হয়ে যাবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 5। এবার এক্স ওয়াই জেড এর মান মাইনাসটা হ্যাঁ হ্যাঁ মাইনাসটা প্রতিটাতে থাকবে না, মানে হোল ব্র্যাকেট না দিয়ে হবে না? কেন মাইনাস? হ্যাঁ অবশ্যই থাকবে প্রতিটাতে মাইনাস, কিন্তু ফোর্সের কম্পোনেন্ট গুলোতেও একটা করে মাইনাস ছিল না? এই যে এখানেও একটা মাইনাস ছিল, তো সেই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এখানেও একটা মাইনাস ছিল সেই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। প্রথমটাতে প্লাস ছিল সেই জন্য খালি মাইনাসটা প্রথমটাতেই রয়েছে, বাকিগুলোতে প্লাস হয়ে গেছে। বুঝেছিস না বুঝিসনি? ঠিক আছে। কিরে অনুশ্রী, অনুশ্রী কি ইন্টিগ্রেশনে আটকে গেছে? আমি লিখেছিলাম ভুল প্রথমে, ওটা ছিল 4
জেড কিউব, ওটাকে আমি ওয়াই জেড কিউব লিখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন ঠিক আছে, বাকিটা ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তা তা স্কুল যেতে হবে কখন? আর পড়াবো নাকি বন্ধ করব? কিরে? আর 10 মিনিট পর। আচ্ছা, আমাদের চেনা পরিচিত অঙ্কই আমি আবার দিচ্ছি। এই অঙ্ক আমাদের চেনা পরিচিত, কাইনেমেটিক্সে পড়েছি। ওয়ার্ক তুমি এনার্জি খালি থিওরি। চেনা পরিচিত বলে কঠিন কঠিন অঙ্ক দিয়ে দাও। না দেখ তুই, সত্যি বলছি, এটা কাইনেমেটিক্সে পড়েছি, প্রজেক্টাইল মোশনে। এই সেম অঙ্কই ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করেছি, কিন্তু এবার সেম অঙ্ক করব, কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করব না। মানে একটা অঙ্ক করারই যে কত রকম পদ্ধতি থাকতে পারে সেটাই আমাদের দেখতে হবে, যে একটা অঙ্ক আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি। আমি কঠিন অঙ্ক দিই কি বলছিস? আমি যদি কঠিন অঙ্ক দিতাম তাহলে তো হয়েই গেল। কিসব আঁকছি দেখ, যা হয়েছে বুঝে। এটা একটা প্যারাবোলা, ঠিক আছে? মানে মানতে কষ্ট হলেও এটা প্যারাবোলা। ঠিক আছে, এই বলটা এখানে যখন আসবে, তখন মাটিতে টাচ করার ঠিক আগের মুহূর্তে এর ভেলোসিটি ধরা যাক ভি। বলটাকে আমরা ছুঁড়েছি এইচ হাইট থেকে, এইচ হাইট থেকে, মাটি থেকে এইচ উচ্চতায়, ইউ বেগে থিটা কোণে, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন ফ্রম এ টাওয়ার, মানে কোনো একটা উচ্চতা থেকে যদি প্রজেক্টাইল মোশন করি তার অঙ্ক। ইউ বেগে ছুড়েছিলাম, ও মাটিতে টাচ করার ঠিক আগের মুহূর্তে ধরা যাক ওর বেগ হচ্ছে ভি। আমাকে প্রশ্ন করলো ভি কত হবে, ঠিক আছে? তাহলে ফাইন্ড স্পিড অফ বল ভি when it is about to strike the ground। যখন এটা গ্রাউন্ডকে জাস্ট স্ট্রাইক করবে সেই মুহূর্তে। এটা কিন্তু আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করেছিলাম, যদি তোদের মনে থাকে, তাই না? ওইভাবেই করবো। না, এটা আবার করব হচ্ছে অন্য কিছু দিয়ে। এটা করবি হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দিয়ে।
দেখ করবে না, দাঁড়াও না। না না, আমি কয়েকটা জিনিস বলছি, তুই কর না। টু অ্যাপ্লাই টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, টু অ্যাপ্লাই টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, যদি আমাকে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি লাগাতে হয়, তাহলে আমরা কি দেখেছিলাম, দুটো জিনিসকে জিরো হতে হয়। কাকে কাকে জিরো হতে হয়? এক হচ্ছে ওয়ার্ক ডান বাই এনি নন কনজারভেটিভ ফোর্স অন দ্য সিস্টেম, ওটাকে জিরো হতে হয়। এবং আরো একটা জিনিসকে জিরো হতে হয়, যদি সিস্টেমের ওপর কোনো এক্সটার্নাল ফোর্স থাকে, সেই এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডানটাকেও জিরো হতে হয়। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান নন জিরো হবে, কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান নন জিরো হবে, কিন্তু নন কনজারভেটিভ ফোর্সেরও জিরো হবে, এক্সটার্নাল ফোর্সেরও জিরো হবে। এবার আমরা দেখি যে এই সিস্টেমটার ওপর কি কি ফোর্স অ্যাক্ট করছে। এই বলটা যখন এরকম বাতাসে ভাসবে কোনো একটা জায়গায়, তখন এই বলটার ওপর কি কি ফোর্স অ্যাক্ট করবে? একটা ফোর্স হচ্ছে নিচের দিকে mg, আর কি ফোর্স থাকবে রে অনুশ্রী? তৃষা? কি বললে আগে বল। আমি বলছি যে বলটার ওপর আর কি ফোর্স থাকবে mg ছাড়া? এয়ার রেজিস্ট্যান্স। না, ওসব আমি বলে দিইনি, সব দুমদাম করে বসিয়ে দিলে চলবে না, সব প্রশ্নে বলে দিলে তবে বসাতে হবে। আর কিছু থাকবে না, শুধু mg থাকবে, শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে, ঠিক আছে, পার্টিকেলটার ওপর। তাহলে হিয়ার the only force acting on the particle is F gravitational force। এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি ধরনের ফোর্স? কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। সুতরাং we can apply total mechanical energy conservation, ঠিক আছে। একটাই ফোর্স প্রেজেন্ট, সেটা কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্সই তো নেই, তাহলে তার ওয়ার্ক ডানের কোনো কথাই আসছে না। এক্সটার্নাল কোনো সেরকম ফোর্সই নেই, তাহলেও তার ওয়ার্ক ডানের কথাও আসছে না, শুধু কনজারভেটিভ ফোর্স প্রেজেন্ট। তাহলে আমরা এখানে আরামসে টোটাল মেকানিক্যাল এনার্জিও লাগাতে পারি, আবার ওয়ার্ক এনার্জি থিওরেমও লাগাতে পারি, ঠিক আছে। তাহলে বের করেছিস? হয়েছে? রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2 না, দেখ এটা কি ওটা প্লাস হবে? কোথায়? ইউ স্কয়ার মাইনাস। হ্যাঁ, প্লাস হবে, প্লাস। আচ্ছা, দেখ, আমরা মাটিকে সাধারণত রেফারেন্স পয়েন্ট ধরে নিই। তাহলে মাটিতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো, মানে রেফারেন্স পয়েন্ট এটাকে আমরা ধরে নিই, রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি জিরো হয়। তাহলে পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন হচ্ছে ও যখন ওপরে ছিল, আর ফাইনাল পজিশন হচ্ছে ও যখন নিচে এলো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি আমাদের কি বলে? ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল, মানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। এখন পার্টিকেলটা যখন এইচ উচ্চতায় ছিল, পার্টিকেলটা যে যখন এইচ উচ্চতায় ছিল, তখন ওর পোটেনশিয়াল এনার্জি, মানে একটাই তো ফোর্স ছিল গ্র্যাভিটি, তার মানে তার পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত ছিল? ধরা যাক পার্টিকেলটার মাস হচ্ছে m, তাহলে ছিল হচ্ছে m ইন্টু জি ইন্টু এইচ, প্লাস যখন আমি পার্টিকেলটাকে ছুটছি ওপরে, ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ, মানে হাফ m ইউ স্কোয়ার কাইনেটিক এনার্জি। ও যখন মাটিতে
পড়ার ঠিক আগের মুহূর্তে, মানে এক্স্যাক্টলি মাটিই ধরে নিতে পারি আমরা ওটাকে, ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হয়ে গেল, 0, প্লাস ওর সেই সময় গতিবেগ কত এটা আমরা জানি না, বের করতে হবে, ধরা যাক ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এম গুলোকে কেটে দিতে পারি এখান থেকে, এম গুলো কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2gh। সুতরাং ভি কি লিখতে পারি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে একটা মনে রাখার মতো রেজাল্ট, ঠিক আছে? যদি আমরা কোনো একটা টাওয়ারের ওপর থেকে, যদি আমরা কোনো একটা টাওয়ার বা কোনো একটা বিল্ডিং এইচ উচ্চতার কোনো একটা হাইট থেকে যদি আমরা একটা পার্টিকেলকে থিটা কোণে হরাইজন্টাল বা গ্রাউন্ডের সাথে থিটা থিটা কোণে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ি, তাহলে ওর মাটিতে পড়ার ঠিক আগের ভেলোসিটিটা হয়ে যায় ইউ স্কোয়ার প্লাস 2gh। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভেলোসিটিটা পার্টিকেলটা কোন কোণে এসে মাটিতে পড়ছে, থিটা, ধরা যাক আমরা বললাম পার্টিকেলটা থিটা প্রাইম কোনো একটা কোণে এসে মাটিতে পড়ছে, বা আমরা এরকম বললাম যে পার্টিকেলটা ফাই কোণে এসে মাটিতে পড়ছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটার ওপর কিন্তু ডিপেন্ড করে না, মানে আলটিমেটলি পার্টিকেলটা এরকম ভাবেই এসে পড়ুক বা এরকম ভাবেই এসে পড়ুক বা এরকম ভাবেই এসে পড়ুক, ও যেরকম ভাবেই পড়ুক না কেন, আলটিমেটলি ওর ভেলোসিটিটা কিন্তু ডিপেন্ড করবে ইনিশিয়াল ভেলোসিটি এবং কতটা হাইট থেকে ছোড়া হচ্ছে তার ওপর, অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করবে না। বোঝা গেছে? ঠিক আছে। হুম। তাহলে এই একটাই প্রবলেমকে আমরা তিন ভাবে সলভ করলাম, একভাবে করেছিলাম প্রজেক্টাইল মোশন দিয়ে, মানে পিওরলি কাইনেমেটিক্স এর ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? ওটা কিভাবে করেছিলাম মনে আছে? ওটা কিভাবে করেছিলাম, যে ও যখন এই এইচ উচ্চতা থেকে মাটিতে নামলো তখন ওর ডিসপ্লেসমেন্ট কত, ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ। ধরা যাক নিচের দিকটাকে আমি প্লাস ধরছি আর উপরের দিকটাকে মাইনাস ধরছি, তাহলে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওর প্লাস এইচ, ইকুয়ালস টু কি হতো, ইকুয়ালস টু হতে হচ্ছে মানে ওই ওই সূত্রটা লাগাই, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি তো মানে ভি স্কোয়ার তো ভি স্কোয়ারই থেকে গেল, ইউ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তার মানে ইউ স্কোয়ার প্লাস 2 জি নিচের দিকে মানে প্লাস জি, এইচ ও নিচের দিকে প্লাস এইচ মানে 2gh, মানে ভি কি হয়ে যাবে, ভি হয়ে যাবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। মানে এটা তো আমরা কাইনেমেটিক্সেও এইভাবে করতাম, ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে আগের দিন করেছিলাম, আজকে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দিয়ে করলাম, মানে যেভাবেই করি না কেন একই উত্তর বেরোবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক নাকি? আজকে এই অবধি থাক, তোরা স্কুল যা।